ভোরবেলায় অ্যালার্ম বাজতেই ঘুম থেকে উঠে বারান্দায় এলাম। তখনও ভোরের আলো ফোটেনি। বাইরে থেকে কানে আসছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার সেই বিখ্যাত চণ্ডীপাঠ। প্রতি বছর যে চণ্ডীপাঠ শুনে সকলের দিন শুরু হয়। অনুষ্ঠান শুনতে শুনতেই বেরিয়ে পড়লাম বাগবাজার গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হয়েই দেখি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। অগত্যা বৃষ্টিকে সঙ্গে করে ছাতা মাথায় দিয়ে বাসস্ট্যান্ডের দিকে হাঁটা দিলাম। বাসস্ট্যান্ডের সামনে মন্দিরে মাকে দর্শন ও প্রণাম সেরে বেরিয়ে পড়লাম বাগবাজারের পথে। মহালয়ের এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও শ্রদ্ধা দান করা হয়। রাস্তা তখনও ফাঁকা। সকালবেলা, তার ওপর মহাত্মা গান্ধীর জন্মদিন, জাতীয় ছুটির দিন। দেখতে দেখতে দিনটা চলেই এলো। মহালয়া, আর কদিন পরেই পুজো শুরু। মণ্ডপে মণ্ডপে মা দুর্গার আগমন শুরু হয়ে গেছে। এখান থেকে বাস ধরে যাব শ্যামবাজার, তারপর শ্যামবাজার থেকে হেঁটেই যাব বাগবাজারে। এখান থেকে খুব বেশি দূর নয়, তবু বাসে প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে। চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবারে বাস ধরে চলেছি শ্যামবাজারে। শ্যামবাজার থেকে নেমে সেখান থেকেই যাব বাগবাজার পায়ে। শ্যামবাজার পৌঁছে হাঁটা দিলাম বাগবাজারের দিকে। এই অঞ্চল উত্তর কলকাতার অন্যতম পুরনো স্থানগুলির মধ্যে একটি, নানা কারণে বিখ্যাত একটি অঞ্চল। উত্তর কলকাতা বলুন বা পুরনো কলকাতা, তার মধ্যেই বাগবাজার অঞ্চল অন্যতম। পুরনো বাড়ি, রাস্তাঘাট, দোকানপাট আর অনেক খ্যাতিনামা ব্যক্তিত্বদের বাসভূমি এই বাগবাজার। এই বাগবাজারে বহু মানুষের জন্ম, যারা আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন। ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ধরুন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম ভারতীয় সম্পাদক প্রফুল্ল মুখুজ্জে এখানেই থাকতেন। আবার এখানেই থাকতেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। শ্যামবাজার থেকে হেঁটে হেঁটে চলে এসেছি একদম বাগবাজারের গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তার মুখে। এই ট্রাফিকটা ক্রস করেই আমরা চলে যাচ্ছি বাগবাজারের পথে। সামনেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির প্যান্ডেল, তাই তাদের লাইটিংয়ের গেট। ডান হাতে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির বিল্ডিং, সেটাকে ক্রস করেই পরেই রয়েছে গিরিশ মঞ্চ। আবার গিরিশ মঞ্চের অপোজিটেই রয়েছে বাগবাজারের বিখ্যাত গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠ বহু পুরাতন। কথিত আছে এখানকার এক স্বনামধন্য ব্যবসায়ী, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় কালির ব্যবসা করে অনেক পয়সা উপার্জন করেছিলেন, তারই অর্থানুকূল্যে নাকি এই বাগবাজার গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছিল। তিনি জগৎবন্ধু দত্ত। এই বাগবাজার অঞ্চলেরই এই যে তোরণ, এই তোরণ থেকে বাঁ হাতেই বাগবাজার গৌড়ীয় মঠ, যেখানে বর্তমানে রয়েছে চৈতন্য মিউজিয়াম। এই বাগবাজার অঞ্চলেই নাট্যাভিনয় এবং সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানেই ব্যবসা করতেন ভোলা ময়রা, যিনি কবির গানে হার মানাতেন কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গিকেও। এই অঞ্চলেই বাস করতেন নবীনচন্দ্র দাস, যিনি রসগোল্লার আবিষ্কারক।
বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ আগেই বললাম, যোগেশচন্দ্র চৌধুরী, দীনেশচন্দ্র সেন, যামিনী রায় এবং বহু স্বাধীনতা সংগ্রামীদের বসবাস ছিল এখানে। বাগবাজার থেকেই প্রথম বেরিয়েছিল জাতীয় পত্রিকা অমৃতবাজার পত্রিকা, যা জাতীয় নেতাদের আকর্ষণ করেছিল। এই বাগবাজার অঞ্চলেই রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর বাড়ি। এই যে প্যান্ডেলটি, এটি কিন্তু বাগবাজার দুর্গোৎসব পূজা কমিটির। সার্বজনীন যে বাগবাজার দুর্গা পূজা হয় এইখানেই হয়। এই যে বাগবাজার দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজার যে মাঠটি, পুরনো ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এই মাঠটি ছিল পেরিন সাহেবের বাগান বাড়ি। আর এই পেরিন সাহেবের বাগান বাড়ির বাগ শব্দ থেকেই বাগবাজারের নামের উদ্ভব। ধীরে ধীরে এগিয়ে চলেছি বাগবাজার গঙ্গার ঘাটের দিকে। এই গঙ্গার ঘাটের হয়েছে এবারে প্রচণ্ড ভিড়। বাঁদিকে জগন্নাথ মন্দির রয়েছে, লক্ষ্মী জনার্দন মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো পেরিয়ে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। এই গঙ্গার ঘাটের দিকে যেতেই পড়ে বাগবাজার রেলওয়ে স্টেশন, যেটাকে বর্তমানে বলা হয় চক্র রেল। এই বাগবাজার রেলওয়ে স্টেশন নিয়েও কিন্তু রয়েছে বেশ অনেক কিছু ইতিহাস, যেখানে বলা হয় এই বাগবাজার রেলওয়ে স্টেশনের নাকি একসময় সারা ভারতের সঙ্গে কানেকশন ছিল। যাই হোক, রেলওয়ে ক্রসিং পেরিয়ে চলে এসেছি একেবারে গঙ্গার ঘাটের সামনে। এই বাগবাজার গঙ্গার ঘাট নিয়ে আমার রয়েছে অনেক স্মৃতি। তখন একদম ছোট, প্রায় 23 থেকে 24 বছর আগের কথা বলছি। বাবার হাত ধরে এমনই একদিনে সকালবেলা আসতাম। বাবা, জ্যাঠা, বাবার আরও সব বন্ধুরা সকালবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়ের অনুষ্ঠান শুনে রেডিওতে তারপর তারা বেরিয়ে পড়তেন। মনে আছে S21 বাগবাজার থেকে গড়িয়া যে বাস, সেই বাসে করে আসতাম। তখন সেই বাস ছিল কিন্তু দোতলা বাসে করে আসতাম বাগবাজারে। বাগবাজারে এসে বাগবাজারের গঙ্গার ঘাটে বাবা, জ্যাঠা এবং আরও বাবার জ্যাঠার বন্ধুরা তারা সকলে তর্পণ সারতেন, আর আমি বসে থাকতাম সেই গঙ্গার ঘাটে। এ এক অন্যরকম স্মৃতি। যে মানুষগুলোর সঙ্গে একসময় আসতাম, তারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করতেন, শ্রদ্ধা দান করতেন, আর আজ আমি আসছি তাদের উদ্দেশ্যে জল দান করতে, শ্রদ্ধা দান করতে। সময়ের কি পরিহাস। যাই হোক, এবারে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। প্রকাণ্ড এই বটগাছ একদম সেই ছোটবেলা থেকেই দেখছি। একেবারেই গঙ্গার ঘাটের সামনে চলে এসেছি। গঙ্গায় এখন ভাটা চলছে, আর কিছুক্ষণ বাদেই আসবে গঙ্গায় জোয়ার। প্রায় 9:30-10টা নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা। তার আগেই প্রচুর মানুষের ভিড়। বিভিন্ন ঘাট, এই বাগবাজার গঙ্গার এদিকে অনেকগুলি ঘাট আছে, সেই ঘাটেই বিভিন্ন ঘাটে প্রচুর সংখ্যক মানুষ এখানে তর্পণ সারছেন, তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান, শ্রদ্ধা দান করছেন। বলা হয় এই মহালয়ার দিন অমাবস্যার মধ্যে যে পিতৃপক্ষ, সেই পিতৃপক্ষতে জলের সঙ্গে কালো তিল ও যব মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা হয়।
আর এই পিতৃপক্ষ শেষেই শুরু হবে দেবীপক্ষ, মা দুর্গার মর্তে আগমন। তাই এই পিতৃপক্ষতে যাদের পিতা বা মাতা আর এই দুনিয়াতে নেই, তারা আসেন তাদের উদ্দেশ্যে জলদান করতে এবং তৎসহ তাদের সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান, শ্রদ্ধা দান করতে। কত শত মানুষ এসেছে, এসে তারা প্রত্যেকেই গঙ্গায় স্নান করে তারপরে জলদান। প্রচুর ঠাকুরমশাই এখানে থাকেন। গঙ্গায় সেরে এসে ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করলেই তারা দু হাতের আঙুলে দুটো ওই কুশি আংটি দিয়ে দেয়। তারপরেই শুরু হয় তাদের মন্ত্রোচ্চারণ। মন্ত্রের মাধ্যমে গঙ্গা জল এবং সঙ্গে কালো তিল ও জব দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয়। প্রচুর সংখ্যক মানুষ সকাল সকালে এসেছে। সকালবেলা মহালয়ের অনুষ্ঠান শুনে চলে এসেছে গঙ্গা। যার আশেপাশে যেখানে যেখানে গঙ্গার ঘাট আছে বা জলাশয় আছে সেখানেই প্রত্যেকে তর্পণ করতে যায়। আমাদের যেহেতু বাড়ির কাছেই এই গঙ্গা বাগবাজার গঙ্গার ঘাট, সেখানেই চলে আসি প্রতি বছর। প্রায় 10 বছরের ওপরে হয়ে গেল আমি আসি। বাবা মারা গিয়েছেন 21 বছর হয়ে গেল। তার আগে তাদের সঙ্গে আসতাম এই গঙ্গার ঘাটে, আর আজ সেই ঘাটেই এসেছি তাদের উদ্দেশ্যে জলদান করতে। মহালয়া দিনটি সবার কাছেই একটা আনন্দের দিন, তার কারণ মায়ের মর্তে আগমন, মা আসছেন, দুর্গোৎসব শুরু হচ্ছে। কিন্তু এই পিতৃপক্ষে যারা তর্পণ করতে গঙ্গার ঘাটে আসেন, তাদের কাছে এই তর্পণের সময়টুকু অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখের। এ ভাষায় প্রকাশ করার মতো নয়। যাদের হাত ধরে একসময় আসতাম এই গঙ্গার ঘাটে, আজ তাদের উদ্দেশ্যেই জলদান করছি। সেই সময়টা অত্যন্ত কষ্ট লাগে, কিন্তু যা কিছু নিয়ম, পারিবারিক নিয়ম, সে সামাজিক নিয়ম, সে নিয়ম তো পালন করতেই হবে। সমাজে যখন থাকি সমাজের নিয়ম পালন করি, পারিবারিক নিয়মও বটে, সেটা পালন করি। প্রতি বছরই চেষ্টা করি আষাঢ় এই গঙ্গার ঘাটে। তর্পণ সেরে গঙ্গায় আবার স্নান করে এবারে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার হাঁটতে হাঁটতে চলেছি আবার বাড়ির দিকে। এই বছরের মতো তর্পণ সারা হলো। বাড়ির পথে যেতে যেতে এই গাছগুলোর দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল কত কিছুর স্মৃতি বহন করে চলেছে এই গাছগুলি। খুব ছোটবেলায় যখন আসতাম তখনও দেখতাম এই গাছগুলি এরকমই, আজও দেখছি এই গাছগুলি এরকমই। তবে এই বাগবাজারের যে খাবার দাবারের কথা বলছিলাম, প্রতি বছরই দেখি তর্পণ করার পর বহু মানুষ, বলতে গেলে সবাই, তর্পণ সেরে কচুরির দোকানে লাইন পড়ে। এই যেমন এই কচুরির দোকানটাতে
কী পরিমাণ লাইন পড়েছে। এখানকার বহু মানে স্থানীয় বাসিন্দারা তারাও এই দিনেই রাস্তার ধারে ছোট্ট একটি টেবিল পেতে তারাও কিন্তু কচুরি, তরকারি, চা, বিস্কিট বিক্রি করে। এখানে সেরকমই আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছিল সকালবেলা, তাই একটি কচুরির দোকানে এসে একটু কচুরি তরকারি খেয়ে আবার বাস ধরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।